আমি এক দৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতুম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি তার পরদিন থেকেই রকেটের বিষয় ভাবতে শুরু করি। আরেক হলো এই গোলঞ্চ গাছ। সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চর বদলে একটা নতুন রকমের ফুল ফুটছে। এরকম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি, কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেটটা পরিয়ে দেখলাম। ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা ও হাবভাব দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঠং ঠং ঘং ঘং শব্দ শুনে দেখি বিধুশেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকম শব্দ করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিধুশেখর ও প্রহ্লাদকে দেখে হাসছিল। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল, এখন দেখছি বেশ চুপচাপ, আর মাঝে মাঝে জিভ বার করে হেলমেটের কাজটা চেটে চেটে দেখছে। 21শে জানুয়ারি, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32 3 ছটাক। 5 বছরের মতো রসদ আছে সঙ্গে। নিউটনের এক একটা ফিশ পিলের 7 দিনে খাওয়া হয়ে যায়। আমার আর প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, বটিক ইন্ডিয়া, কেবলমাত্র সেটাই নিয়েছি। 1 মণ বড়ি সঙ্গে আছে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যাস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটপট করছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের ওপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর বোধহয় ওগুলোকে অসংখ্য বিড়ালের চোখের মতো মনে হয়। বিধুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাচের চোখ দেখে বোঝবার কোনো উপায় নেই। প্রহ্লাদে দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহল নেই। ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ে। ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে। 25শে জানুয়ারি, বিধুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে, সেটাও মোটেই পছন্দ করে না। 2-1 বার দেখেছি ও মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ করছে আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলে যে কি দশা হবে, সেটা কি প্রহ্লাদ বোঝে না? আজ বিধুশেখরকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালি মারার মতো বাজালো। 2 পায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাড়টাকে চিৎ করে বলল, ও যে আসলে বলতে চাইছিল ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে। আমার হিসেব অনুযায়ী আর 1 মাস পরেই ওখানে পৌঁছবো। এই কমাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে।
আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, এমন সময় খেয়াল হলো বিদূষকার কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে, প্রতিবার একই কথা। আমি সেটা খাতায় নোট করে নিলাম। এই রকম দাঁড়ালো, লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি বলছে। কিছুদিন আগে দ্বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম। এটা তারই প্রথম লাইন, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বিধুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানালা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যায় না। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময়ে ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স এসবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই, তবে তারা যে কীরকম, ছোট কি বড়, হিংস্র না অহিংস্র তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্তে আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমিও ওর সরল বিশ্বাসে তখন ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল। বিদুশেখরকে কদিন থেকেই একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখনো প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না। কেবল কোনো একটা কথা বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে। আর চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কী যে হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেইটা ধরে প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মেঝেই গড়াগড়ি। কোনো মতে উঠে গিয়ে বিদুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে বসে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। বিদুশেখরের এরকম পাগলামির কারণ কি? ওকে আপাতত অকেজোড়ে করেই রেখে দেব। ল্যান্ড করার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়ছিল বেশি, বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো যে কি এখনো বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপরে বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা, মাটি, পাথর সবই কেমন জানি নরম রবারের মতো। সামনেই হাত 20 দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হয় যেন স্বচ্ছ পেয়ারার জেলি। এখানে সব নদীই বোধহয় লাল, এবং সেগুলোকেই আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল সেটা আসলে ঘাস আর গাছপালা। সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কীরকম উল্টো মনে হয়। এখন পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেব তাহলে ভুল হলো নাকি? কোনো সাড়া শব্দও পাচ্ছি না। কেমন যেন একটা থমথমে ভাব। এক নদীর জলের কুলুকুলু শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। আশ্চর্য নিস্তব্ধ। ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে।
কিন্তু মাঝে মাঝে একটা একটা হাওয়া আসে, সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় কিছু আছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আঁচলা করে তুলে চেখে দেখি অমৃত। মনে পড়ল একবার গাঢ় পাহাড়ে একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিধুশেখরকে নিয়ে আজ এক ফাসাদ। ও যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। বললাম, কেন, কি হয়েছে? এবার বিধুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল, বিধুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না, তাই বুঝলাম ও বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ বিধুশেখর, কিসের ভয়? বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিপদ, ভীষণ বিপদ। অগত্যা বিধুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয়ের অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেল। নতুন জগতে যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারিনি। রকেট থেকে নেমেই সেটা টের পেয়েছিলাম। এটা গাছপালা জলমাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুঁকে দেখেছি। এটা মঙ্গল গ্রহের গন্ধ, আবহাওয়ার সঙ্গে মিশে রয়েছে। হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য কোনো গ্রহের লোক সেখানে গেলেই পাবে। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে। ওকে বলছি কোনো প্রাণীটানি দেখলে আমায় খবর দিতে। একদিকের আকাশে দেখছি সবুজ রঙে লালের ছোপ পড়েছে। এখন তাহলে বোধহয় ভোর, শিগগিরই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না। কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখনো অবাক লাগে। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা ঘটল প্রথম দিনই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার উপর থেকে উঠে জায়গাটা দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখব ভাবছি। এমন সময় একটা আঁশটে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঝি তিরন্তি তিরন্তি বলে ডাকছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বুঝবার চেষ্টা করছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। তারপর দেখলাম প্রহ্লাদকে, তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে 20-25 হাত করে রকেটের দিকে চলেছে। তার পিছু নিয়েছে যে জিনিসটা, সেটা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু 3-এর সঙ্গেই কিছু কিছু মিল আছে। লম্বায় 3 হাতের বেশি নয়, পা আছে, কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা। বিরাট মাথায় মুখজোড়া দন্তহীন হাঁ, ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, সর্বাঙ্গে মাছের মতো আঁশ, সকালের রোদে চিকচিক করছে। জন্তুরা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে, তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পিছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলে অস্ত্রটা ব্যবহার করব, নয়তো প্রাণী হত্যা করব না। আমি যখন জন্তুটার থেকে ঠিক 20 কি 25 গজ দূরে, তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। কিন্তু এবারে আর এক কাণ্ড। বিধুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো। ব্যাপার দেখে আমিও থমকে দাঁড়ালাম। এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আবার সেই আঁশটে গন্ধটা পেয়ে ঘুরেই দেখি ঠিক
ঠিক ওইটার মতো আরও অন্তত 200-300 জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে। তাদের মুখ দিয়ে সেই বিকট ঝিঝির শব্দ। বিদুশেখরের লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা চি শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল। পাছে ও রোখের মাথায় একাই ওই মঙ্গোলীয় সৈন্যকে আক্রমণ করে। তাই দৌড়ে গিয়ে বিদুশেখরকে জাপটে ধরলাম, কিন্তু ওর ভোঁ সাংঘাতিক। আমায় শুদ্ধ হিঁচড়ে টেনে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতামটা টিপে দিলাম। বিদুশেখর অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। এদিকে মঙ্গোলীয় সৈন্য এখন 100 গজের মধ্যে। তাদের আঁশটে গন্ধে আমার মাথা ঘুরছে। ভৌতিক তিরিন্তি চিৎকারে কান ভোঁ ভোঁ করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটে ওঠাই কি করে? প্রহ্লাদকে ডেকে উত্তর পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিদুশেখরের কোমরের কবজাটা খুলতে লাগলাম। বুঝতে পারছি মঙ্গোলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশই এগিয়ে আসছে। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু। রোদ পড়ে তাদের আঁশের চকচকানিতে চোখ প্রায় ঝলসে যায়। কোনো মতে বিদুশেখরকে দুভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। এবার পায়ের দিকটা। সৈন্য এখন 50 গজের মধ্যে। আমার হাত পা অবসায় আসছে। অস্ত্রের কথা ভুলে গিয়েছি। পা ধরে টানতে টানতে বিদুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজা এনে ফেললাম, তখন থেকে প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সেরই মধ্যে ওপরের দিকটা কেবিনের ভিতর তুলে দিয়েছে। বাকি অংশটা ভিতরে তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝাপটা অনুভব করলাম। তারপর আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান হলো দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মিছো গন্ধ এখনো রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়লো কি করে?